আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আজকে সকালবেলা নাস্তা রেডি করতেছি, বুদ্দে রান্না করতেছি। চিনি গুঁড়া চাউলের খুদ দিয়ে বুদ্দে রান্না করতেছি। চিনি গুঁড়া চাউলের খুদ কিনে আনছে, 60 টাকা করে কেজি নিয়েছে। আমাদের বাসার সামনে একটা দোকানের মধ্যে বিক্রি করে, তো ওই দোকানের মধ্যে দেখি খুব সুন্দর লাগছে খুদগুলা, তারপরে কিনে আনছিলাম কয়েক কেজি। আজকে বুদ্দা রান্না করতেছি। এই বুদ্দাটা কিন্তু অনেক মজা, জানি না কে কি বলেন। মানে কেউ আবার এগুলা সিদ্ধ চাউলের খুদ দিয়েও রান্না করে, কেউ চিনি মানে আতপ চাউলের মানে খুদ দিয়েও রান্না করে। আমি রান্না করতেছি চিনি গুঁড়া চাউলের খুদ দিয়ে। বুদ্দা রান্না করতেছি আর ডিম ভাজি করবো। আজকে সকালে নাস্তা খাবো আমি এগুলি। আর আমার হাজব্যান্ড আর শাশুড়িকে নাস্তা দিলাম ছায়া, দই, কলা দিয়ে, নারিকেল দিয়ে, চিনি দিয়ে। আর অনেক দিন হয়েছে বুদ্দা খাই না। আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা রান্না করতো, অনেক মজা ছিল। আসলে ছোটকালের স্মৃতিগুলো মনে পড়লে খুব খারাপ লাগে। ভাই বোন আমরা 5 জন ছিলাম, মানে কি যে অবস্থা করতাম। মা যখন রান্না করতো তখন চুলার চারপাশে বসে বসে খালি দেখতাম কিভাবে রান্না করে। মানে ছোটকালের স্মৃতিগুলো মনে পড়লে কিন্তু খুব খারাপ লাগে। আর বুদ্ধাটা মানে ভর্তা দিয়ে খাই বেশিরভাগ, কিন্তু আমি ভর্তা তৈরি করতে আমার ভালো লাগতেছে না। আমি ডিম ভাজি করিয়ে খাবো। ডিম ভাজি করে খাওয়া যায়, ভর্তা দিয়ে খাওয়া যায়। আমি ডিম ভাজি করে নিতেছি। আমার ছেলে মেয়ে খাবে কিনা জানি না, ওদেরকে জিজ্ঞেস করবো ওরা খাবে কিনা। যদি খায় তাহলে ওদেরকেও দিব, যদি না খায় তাহলে ওদেরকে রুটি তৈরি করে দিব। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি করে নিতেছি। মানে খুদগুলা আনার পরে আমার মানে অনেক ইচ্ছা করতেছিল একটু বুদ্দা রান্না করি, বুদ্দাটা খাই। এই বুদ্দাটা রান্না করতে লাগে, প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিই, তেলের সাথে অল্প একটু ঘি দিই, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিই, দিয়ে একটু পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভাজি করি করি। তারপরে চাউলটা দিয়ে দিই। চাউলটা মানে 5-10 মিনিটের মতন ভালো করে ভাজি করি, আস্তে আস্তে ডিম ডিম আগুন দিয়ে ভাজি করে। তারপরে এখানে একটু পানি দিই, যতটুকু প্রয়োজন আর পানি দিই। তারপরে লাল মরিচ দিই একটু, কাঁচামরিচ দিই একটু। তারপরে আর কোনো কিছু দিই না। ও একটু আদা বাটা দিই, রসুন বাটা দিই না, শুধু একটু আদা বাটা দিই, আর কোনো কিছু দিই না। দিই তারপরে আস্তে আস্তে আগুন দিয়ে ঢাকনা দিয়ে রাখি। পরে একদম জরা জরা যখন হয়ে যায় তখন চুলার আগুন বন্ধ করে দিই। তারপরে আমরা সবাই মানে ডিম ভাজি করে খাইতাম, কিন্তু অনেক মজা লাগতো। ভাই বোন সবাই মিলে যখন আমরা ছোটোকালে খাইতাম, কিন্তু কি আর বলবো, ওই দিনের স্মৃতিগুলো মনে পড়লে খুব খারাপ লাগে। আমরা ভাই বোন 5 জন। আজকে মনে হয় 30 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে না, কিন্তু এখনো আমরা ভাই বোন 5 জন একসাথে এখনো হইতে পারি নাই। দেখা যায় বাইরে আসলে একসাথে হইলো, আমি একসাথে হইতে পারি না, আমি একসাথে হইলো আবার বাইরে একসাথে হইতে পারে না। মানে একজন না একজন মানে মিস যায়, খুব খারাপ লাগে। আগের কথাগুলো মনে পড়লে, স্মৃতিগুলো খুব কষ্ট দেয়। আগের মা কত মজার মজার রান্না করতো, আর আমরা ভাই বোন সবাই অনেক মজা করে আনন্দ করে খাইতাম। আর এখনকার ছেলে মেয়ে যতই সুন্দর করে রান্না করি না, খাবার দেখলে ওরা বিরক্ত বোধ করে। এখানে আমি সকালের নাস্তাটা খাই, দুপুরের জন্য রান্না বসাই দিব। এখানে আলু সিদ্ধ করে নিচ্ছি, আলুর ভর্তা তৈরি করব, তারপরে ভাত রান্না করব। আর কিছু সবজি আছে কালকে রান্না করা, তারপরে ডিম ভাজি করব। আজকে দুপুরে এগুলি দিয়ে খাবার খাবো, দেরি হয়ে গেছে আজকে। মানে সকালে পরে ঘুম থেকে উঠছি, মানে এত মাথা ব্যথা গরমের জন্য। মাথা ব্যথার জন্য কালকে রাত্রে একটু ঘুমাইতে পারি না, খালি চটপট চটপট করছি। পরে আমার মেয়ে বলতেছে আম্মু একটা ওষুধ দিই মাথা ব্যথার। পরে আমি বলি আচ্ছা ঠিক আছে দাও, দেখি খাই কমে কিনা। পরে মাথা ব্যথার ওষুধ একটা খাইছি, তারপরও কমে না। পরে হাজব্যান্ডে রাতে 3টা 3:30টার দিকে বলতেছে যে তোমার এত মাথা ব্যথা, তোমার তো দেখি একটু ঘুম আসতেছে না, খালি কাল্লা কাতরাইতেছ।
পরে আমি বলতেছি আসলে আমার শরীরটা ভালো লাগতেছে না, মাথা ব্যথার জন্য আমার অস্থির লাগতেছে। গরমের সময় মানে বেশি গরম পড়লে যাদের মাথা ব্যথার সমস্যা আছে মাথা ব্যথা বাড়ে যায়, তার মধ্যে শীতকালেও যাদের মাথা ব্যথার সমস্যা আছে বেশি শীত পড়লে আবার মাথা ব্যথা সমস্যাটা বাড়ে যায়। যাদের সবসময় মাথা ব্যথা থাকে তারা যতই ডাক্তার দেখাক না কিন্তু কোনো লাভ হয় না। একটা ওষুধ আমি ডাক্তার দেখাই, একটা ওষুধ 40 টাকা করে আনি খাইছি কিন্তু কোনো কাজ হয় না। প্রচুর মাথা ব্যথা, গরমের জন্য প্রচুর মাথা ব্যথা, রাত্রের বেলা উঠছিল, কালকে খুব খারাপ লাগছিল তাই সকালে একটু দেরি করেই উঠছি। আর এখানে হাজব্যান্ডে জারলাউকে নিয়ে আনছে, জারলাউটা কিন্তু আমার খুব পছন্দ। এগুলা তো আমরা নোয়াখালীতে জারলাউ বলি, জানি না অন্য ডিস্ট্রিক্টে কি বলে। এই জারলাউগুলা মুড়ি তারপরে হলো চাউল ভাজি করে, চাউল ভাজি করলে আমরা ওইগুলাকে কড়াই বলি, ওই কড়াই দিয়ে মুড়ি দিয়ে তৈরি করে ঢেঁকির মধ্যে। আরে জানি না কোন ডিস্ট্রিক্টে কী বলে, কোন এলাকার মধ্যে কীভাবে তৈরি করে, কিন্তু আমাদের নোয়াখালীতে এগুলো ঢেঁকির মধ্যে তৈরি করে ঝাড়লা, ওগুলো কিন্তু অনেক মজা খাইতে এগুলা। কিন্তু আমার বাসার মধ্যে আমার ছেলে মেয়ে এত বেশি পছন্দ করে না, শুধু আমি একটু পছন্দ করি। আর এখানে আস্তে আস্তে রান্নাঘরের কাজগুলো শেষ করে এখন সবাই রুমটা একটু পরিষ্কার করব। কালকে বাসাটা পরিষ্কার করে নেয় এত সুন্দর করে। একদিন বাসা পরিষ্কার না করলে আমার থেকে কেমন কেমন লাগে, পরের দিন আবার খুব কষ্ট হয়ে যায়। সবগুলো আমার বাসাটা মোটামুটি বড়ই আছে, বাসাটা পরিষ্কার করতে করতে একদম ক্লান্ত হয়ে যায়। আমার বাসার কাজকর্ম সব, এই যে খাটগুলা যদি আমি না গোছাই একেবারে সারাদিন অগোছানো এরকম পড়ে থাকবে, কেউ ধরবেও না। মানে এমন অবস্থা, ছেলেকে কত রাগারাগি করি যে তোমরা তোমাদের নিজের খাটটা একটু গোছাও, কাকে বলি না কাকে বলি, ওরা কান দিয়েও মনে শুনে না। আমার নিজের থেকে খারাপ লাগে। তার মধ্যে খাট যদি অগোছানো থাকে আরও বলতে আমার মাথা গরম হয়ে যায়। আমি সব কিছু মানে পছন্দ হইলো কিন্তু বাসাটা এলোমেলো অগোছানো খাট আমার খুব বিরক্ত লাগে এগুলো দেখতে। তাই যতই কষ্ট হোক, যতই অসুস্থ থাকি না কেন, কিন্তু আমার এগুলা পরিষ্কার করতে হয়। প্রত্যেক দিন আমার এক রুম এক রুম করে পরিষ্কার করে তারপরে এক রুম এক রুম করে ঝাড়ু দিয়ে সবাইকে এক রুমে ডাকি বসাই, তারপরে আমি সবাই রুমগুলো একটু পরিষ্কার করে নেব। আমার বাসার মধ্যে এত বেশি ফার্নিচার নাই, যতটুকু দরকার ততটুকু আছে। বাসার মধ্যে যদি বেশি ফার্নিচার বা বেশি জিনিসপত্র রাখি বাসা হিবিজিবি হয়ে যায়, আমার কাছে ভাল লাগে না। আর আমাদের মানে বাসার সবাই মানে রুমের সামনে নামাজের জন্য মানে স্পেসটা মানে বড় করে রাখছি যেন 2-3 জন বসে বা দাঁড়ায় নামাজ পড়তে পারে। সেজন্য আমার এই জন্য আমি মানে বাসার মধ্যে জিনিসপত্র দিয়ে হিবিজিবি করে নামাজ পড়ার জায়গা পায় না, কেউ এই রুমে যায় ওই রুমে যায়, আমার খুব বিরক্ত লাগে। তাই আমি সবাই রুমের সামনে দিয়ে আলাদা আলাদা করে জায়গা রাখে দিছি যেন সুন্দরভাবে নামাজ পড়তে পারে। আর এখানে এখন আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিতেছি, সব বাসাটা সুন্দরভাবে পরিষ্কার করে মুছে এখন বাকি আছে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে গোসল করব, গোসল করে নামাজ পড়বো, নামাজ পড়ে তারপরে দুপুরের খাবার খাবো। এখনও আমি দুপুরের খাবার খাই নাই, সবাই দুপুরের খাবারটা খাইছে, সবাই শুয়ে রয়েছে, বা কেউ বসে বসে মোবাইল টিপে, বা কেউ টিভি দেখে, যার যেরকম ভাল লাগে। আর কিন্তু আমি এখনও আমার কাজকর্ম শেষ করতে পারিনি। আমার বাসার মধ্যে আমি ছাড়া কেউ মানে এইখানের জিনিস এইখানেও কেউ ধরে না। যদি এটা 10 দিনও পড়ে থাকে এইভাবে পড়ে থাকবে, কেউ মানে ধরবেও না। সেজন্য মানে আমার নিজের কাজ আমার নিজেকে করতে হয়। বাইরে থেকে হাজব্যান্ড খাবার কিনে নিয়ে আসছে, বলতেছে যে আজকে তো দেখলাম সারাদিন অনেক কাজ করছো, তার মধ্যে কালকে রাত্রেও দেখলাম তুমি ঘুমাইতে পারো নাই, অনেক মানে দেখতেছি মানে করতেছো, মাথা ব্যথার জন্য অনেক কাতরাইতেছো, আমার খুব খারাপ লাগছে। তার মধ্যে সারাদিন বাসাতে অনেক কাজ করো, নাস্তা রেডি করতে হবে না, বাইরে থেকে আনছি, এগুলো সবাই খেয়ে নেও।